বাড়িতে রিলেটিভদের মধ্যে কোনো ওসিডি পেশেন্ট আছে? কারোর কোনো রকম এক্সপিরিয়েন্স? হোয়াট ইজ ওসিডি, হোয়াট মে বি ইট, কি হতে পারে এটা? হ্যাঁ, রিপিটেড হ্যান্ড ওয়াশিং, আর অর্গানাইজ থাকতে হবে, ওকে। আর প্যাথোলজিক্যাল গ্যাম্বলিং ওসিডির মধ্যে আসে না, ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডারের মধ্যে আসে। ঠিক আছে, প্যাথোলজিক্যাল গ্যাম্বলিং বলতে কিরকম? খুব দেখা যায়, খুব ভেরি মাচ কমন, এবং গ্রামগঞ্জেও দেখা যায়। তা ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওসিডি দুটো পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে কি অবসেশন, অ্যান্ড সেকেন্ড পার্ট হচ্ছে কি কম্পালশন। তা অবসেশন কি? ও একটা বললো বারবার হাত ধোয়া। এই বারবার হাত ধোয়া এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে একটা কম্পালসিভ বিহেভিয়ার। আগে আমি যেটা বলছি সেটা শুনে নাও, তারপরে আমি স্লাইড যেগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দেবো জাস্ট, যেটা ফর মানে একাডেমিক পারপাসে যেটুকু দরকার। ওসিডির দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে কি অবসেশন আর একটা হচ্ছে কি কম্পালশন। অবসেশনে কি হয়? অবসেশনে আমার রিপিটিটিভ ইন্ট্রুসিভ থট, ইম্পালস আর ইমেজ, প্রতিটা ওয়ার্ডের এক একটা মিনিং আছে। রিপিটিটিভ, রিপিটিটিভ মানে বারবার, এগেইন অ্যান্ড এগেইন, ইট ইজ কামিং ইনটু মাই মাইন্ড এগেইন অ্যান্ড এগেইন। I don't want such thought, I don't want such image, I don't want such impulse, but against my will it is coming again and again. It is repetitive in nature. Repetitive intrusive, intrusive means it is coming into my mind. আমি চাইছি না, আমি এটা মন থেকে সরিয়ে ফেলতে চাইছি, আমি ভালো লাগছে না এই চিন্তাটা করতে, তা সত্ত্বেও আমার মধ্যে চলে আসছে। রিপিটিটিভ ইন্ট্রুসিভ থট, থট হতে পারে, কোনো চিন্তা হতে পারে, কোনো ইমেজ হতে পারে, আমার মনের মধ্যে কোনো খারাপ ছবি যেটা খুব মানে অস্বস্তিকর, খুব ডিস্ট্রেসফুল, সেই ইমেজ আমার মধ্যে চলে আসছে। বা কোনো ইম্পালস, ইম্পালস বলতে মানে আমি কিছু একটা করে ফেলি, মানে আমার মনে হচ্ছে চুলটা ধরে টানি যখন খুব স্ট্রেস হচ্ছে। তাহলে রিপিটিটিভ, বারবার আসছে কোনো থট আসছে যেটা কোনো ইন্ট্রুসিভ আমার মধ্যে চলে আসছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অবসেশন। এই যখনই অবসেসিভ থট বা ইমেজারি বা অবসেসিভ ইম্পালস আসতে থাকে, তখন যার মধ্যে আসছে তার মধ্যে প্রচন্ড অ্যাংজাইটি ক্রিয়েট হয়, মানে এত একটা টেনশন অফ অ্যারাউজাল। সেই অ্যাংজাইটি রিলিফ করার জন্য তাকে কম্পালসিভলি কিছু কাজ করতে হয়। এবার কিরকম হতে পারে এক্সাম্পলটা? কম্পালসিভটা দুরকম হতে পারে, একটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হতে পারে, একটা হচ্ছে গিয়ে মেন্টাল অ্যাক্টিভিটি হতে পারে। ফিজিক্যাল অ্যাক্টিভিটির এক্সাম্পল হচ্ছে ও যেটা বললো বারবার হাত ধোয়া। মেন্টাল অ্যাক্টিভিটির এক্সাম্পল হচ্ছে গিয়ে আমি কাউন্টিং করছি, আমি ঠাকুরের নাম জপ করছি, এটা মেন্টাল অ্যাক্টিভিটি। এবার আমার মধ্যে অবসেসিভ থট আসছে যে এই চেয়ার টেবিল সব নোংরা, আমি এখানে বসবো না। আমি যখনই ক্লাস নিতে আসছি বা ক্লাসে আসছি, মানে আমি পাশের ছেলের বা মেয়ের যেন গায়ে টাচ না হয়ে যায়, আগে একদম ওয়েট টিস্যু পেপার দিয়ে সব মুছে টুছে বসলাম। বাড়ি হোস্টেলে ফিরেই বা বাড়ি গিয়েই আমি সমস্ত কিছু ধুলাম কাচলাম। ইভেন বাড়িতে যারা থাকে, মানে তার স্পাউস আসছে, তাকেও বলছে ও তুমি জামা কাপড় কেচে ঢোকো, ধোয়াধুয়ি করে ঢোকো, বিছানায় ওঠার আগে 3 বার পা ধুয়ে ঢোকো, এরকম। এটা হচ্ছে কি অবসেসিভ থট যে এইচ অ্যান্ড এভরিথিং আর কন্টামিনেটেড উইথ ব্লাড, ঠিক আছে, অর মাইক্রোবস, ফিয়ার অফ ইনফেকশন বা ফিয়ার অফ কন্টামিনেশন। সেখান থেকে তার একটা প্রচন্ড টেনশন হচ্ছে, এই সমস্ত সবকিছু নোংরা দিয়ে সে বারবার হাত ধুচ্ছে, এটা একটা কম্পালসিভ বিহেভিয়ার। এই কম্পালসিভ বিহেভিয়ারটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আবার কি হতে পারে? অবসেসিভ ডাউট। ডাউট কি হতে পারে? আসার সময় আমি রুমের লকটা করে এসেছি কিনা, ঠিক আছে, আমি কিছু দূর সিঁড়ি দিয়ে নেমে এলাম, আবার একবার গিয়ে চেক করে এলাম, আবার মোটামুটি লেকচার থিয়েটারের কাছে এসেছি, আমার হচ্ছে ঠিক লাগালাম তো, আবার আমি ফেরত গেলাম, আবার গিয়ে চেক করে এলাম। মানে 10টার ক্লাস ঢুকলাম 10টা 15-এ, অন্তত 3-4 বার গিয়ে আমি চেক করে এলাম। আমি ব্যবসা করছি, কাউকে টাকা ফেরত দিতে হবে, আমাকে যে কাস্টমার তাকে আমি সার্টেন অ্যামাউন্ট টাকা ফেরত দিচ্ছি, টাকাটা ঠিক দিলাম তো, দেওয়ার আগে আবার আমি নিলাম, আবার বললাম, রিপিটেডলি অ্যাক্টিভিটি কাউন্টিং করছি বা রিপিটেডলি চেক করছি। তাহলে এটা হচ্ছে অবসেসিভ ডাউট। অবসেসিভ ডাউটের জন্য তার মধ্যে প্রচন্ড অ্যাংজাইটি, সেখান থেকে সে যেটা করছে সেটা হচ্ছে গিয়ে
চেকিং অ্যাক্টিভিটি। মেনলি দুটো, আদার্স প্রচুর আছে, অনেক টাইপের আছে। মেনলি হচ্ছে গিয়ে ওয়াশার আর একটা হচ্ছে গিয়ে চেকার, এই দুটো টাইপের কম্পালসিভ অ্যাক্টিভিটি হয়। সো দিস ইজ OCD, represented by a diverse group of symptoms that include intrusive thought, rituals, preoccupations and compulsions. প্রিঅকুপেশন মানে কি? প্রিঅকুপেশন মানে আমার মধ্যে ওই চিন্তাটাই বারবার ঘুরপাক খাচ্ছে, ঠিক আছে, যে আমি কখন এই কাজটা শেষ করব, যতক্ষণ না হচ্ছে আমার মাথা থেকে ওই ব্যাপারটা অন্য কিছুতে আমি ফোকাস করতে পারছি, দ্যাট ইজ প্রিঅকুপেশন। সো ওসিডিতে অবসেশন, কম্পালশন আর বোথ, সবকিছুই, অনলি অবসেশনও হতে পারে, শুধু কম্পালসিভ বিহেভিয়ারও থাকতে পারে, বোথও হতে পারে, ঠিক আছে। দিস ইজ ওসিডি। অবসেশনে যেটা বললাম, অবসেশন আর ইন্ট্রুসিভ ডিস্ট্রেসিং থটস আর মেন্টাল ইমেজেস। এই মেন্টাল ইমেজের আইডিয়া হয়তো অনেকের কারণে নাই। মেন্টাল ইমেজ, যাদের ইমেজারি ওসিডি হয় তাদের ক্ষেত্রে খুব ডিস্ট্রেসফুল। ইমেজারি ওসিডি সাধারণত টু টাইপসের হতে পারে। একটা হচ্ছে গিয়ে অ্যাগ্রেসিভ ভায়োলেন্ট ইমেজ বলতে কিরকম? এক্সাম্পল, জাস্ট ফর এক্সাম্পল, একজন মায়ের মনে হচ্ছে সে তার বাচ্চাকে সবসময় ছুরি দিয়ে কাটছে, তার মধ্যে ছবির মতো ভেসে উঠছে যে সে হয়তো যখন হয়তো মাছ ধুচ্ছে বা মাংস কাটছে, তার বারবার বা যে কোনো কাজ করছে, তার মনে হচ্ছে তার ছুরি দিয়ে তার বাচ্চাকে কাটছে, এই ছবিটা তার ভেসে উঠছে বারবার, দিস ইমেজ ইজ কামিং ইনটু হার মাইন্ড, ঠিক আছে। একটা হয় অ্যাগ্রেসিভ বা ভায়োলেন্ট ইমেজ, আর একটা হয় সেক্সুয়াল ইমেজ কিরকম হতে পারে? দুটো হতে পারে। এক হচ্ছে গিয়ে ইলিসিট রিলেশনশিপের সাথে আমার সেক্সুয়াল কোনো ছবি আমার মনের মধ্যে ভেসে উঠছে, যেগুলো আমার নট অ্যাকসেপ্টেবল, ঠিক আছে, সেরকম আমার ছবি ভেসে উঠছে। বা কোনো ঠাকুর দেবতা ঈশ্বরের সাথে আমার কোনো সেক্সুয়াল রিলেশন হচ্ছে, এরকম ছবি মনের মধ্যে ভেসে উঠছে, এবং প্রচন্ড ডিস্ট্রেসফুল, মানে শুনতে হাসি পেলেও যাদের হয় এগুলো এত ডিস্ট্রেসফুল চিন্তার বাইরে, তাদের মধ্যে প্রচন্ড গিল্ট ফিলিং হয়, ইভেন সুসাইড পর্যন্ত করে। এইটা হচ্ছে ইমেজ খুব ডিস্ট্রেসফুল। থটটাও এক্সপ্রেস করতে পারে, ইমেজ এতটাই ডিস্ট্রেসফুল সে বাড়িতেও বলতে পারে না, ঠিক আছে, ছুটে বেড়াচ্ছে স্যার। সো এটা হচ্ছে কি অবসেসিভ থটস অ্যান্ড মেন্টাল ইমেজেস হুইচ রিপিট ওভার অ্যান্ড এভার। দে আর ইগো ডিস্টোনিক। There are two terms, ego syntonic and ego dystonic. Ego syntonic হচ্ছে গিয়ে যে থটস বা যে ফিলিংস আমার হচ্ছে সেটা আমার ভালো লাগছে, আই এম এনজয়িং দ্যাট ইজ ইগো সিন্টনিক। আর ইগো ডিস্টোনিক হচ্ছে গিয়ে আমার মধ্যে যে থটগুলো আসছে সেটা আমি চাইছি না, দ্যাট ইজ আনওয়ান্টেড টু মাই মাইন্ড, দ্যাট ইজ আনওয়ান্টেড টু মাই কনসাসনেস, সেটা হচ্ছে গিয়ে ইগো ডিস্টোনিক, that is experienced as unpleasant. Ego dystonic means experienced as unpleasant. So compulsions are repetitive behavior or mental acts. I have said that praying, counting, ঠিক আছে, that the person feels driven to perform in response to an obsession. Obsession এর পরে যেটা যে মেন্টাল বা ফিজিক্যাল অ্যাক্ট করছে সেটা হচ্ছে গিয়ে compulsion. So this is again a repetition what I have said. Obsession is an idea, impulse or image which intrudes into conscious awareness repeatedly. It is recognized as one's own idea, impulse or image but is perceived as ego alien. Ego alien মানে that is ego dystonic. It is recognized as irrational and absurd. এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। It is recognized as irrational and absurd মানে আমি যখন ঠান্ডা মাথায় ভাবছি, হ্যাঁ আমি তো শিওর যে আমি রুমে লক করেছি বা এই জায়গাগুলো তো নিট অ্যান্ড ক্লিনই আছে, কিন্তু যখন আমি কাজের মধ্যে ঢুকে যাচ্ছি, যখন আমি ডক্টরের চেম্বারে আসছি, একটা অফিস টেবিল সেটাপে বসে ভাবছি, তখন আমি বুঝতে পারছি যে হ্যাঁ আমার এগুলো করা উচিত হয়নি, আমার মধ্যে এই চিন্তাগুলো চলে আসে, বাস্তবে এরকম নয়। আই নো দ্যাট দিস আর ইররেশনাল অ্যান্ড অ্যাবসার্ড, কিন্তু যখন থটটা আসছে তখন আই কান্ট রেসিস্ট। পেশেন্ট ট্রাইজ টু রেসিস্ট এগেনস্ট ইট বাট ইজ আনএবল টু রেসিস্ট করার চেষ্টা করেও ফেলিওর টু রেসিস্ট লিডস টু মার্ক ডিস্ট্রেস। যখন রেসিস্ট করতে পারছে না, সরাতে পারছে না চিন্তাগুলো, তখন তার মধ্যে প্রচন্ড ডিস্ট্রেস হচ্ছে। এই ফলোইং দিস distress there is compulsive behavior, a form of behavior which usually follows obsession. It is aimed at either preventing or neutralizing the distress or fear arising out of obsession. অবসেশনের জন্য যে আমার ফিয়ার বা অ্যাংজাইটি হচ্ছে সেটাকে নিউট্রালাইজ করার জন্য আমার কম্পালসিভ বিহেভিয়ার।
the behavior is not realistic and is either irrational or excessive. মানে এক্সেসিভ পর্যায়ে, আমি জানি মানে কেউ হয়তো খাওয়ার আগে একবার হাত ধুলি হয়ে যায়, সে 3বার 5বার হাত ধুচ্ছে, ঠিক আছে। and insight is present. what is insight? insight means being aware about self, মানে আমি জানি আমার এই প্রবলেমটা আছে। মানে যে ওসিডি পেশেন্ট সে কিন্তু খুব ভালো করে জানে যে আমার এই যে আমি বারবার হাত ধুচ্ছি, বারবার চেক করছি, এটা দিস ইজ মাই প্রবলেম, ঠিক আছে। ইনসাইট ইজ প্রেজেন্ট, সো দ্য পেশেন্ট রিয়েলাইজেস দ্য ইররেশনালিটি অফ কম্পালশন, সে বুঝতে পারে আমার এই কাজ করার কোনো মানে হয় না, তাও আমি করতে বাধ্য। দ্য বিহেভিয়ার ইজ পারফর্মড উইথ এ সেন্স অফ সাবজেক্টিভ কম্পালশন, ঠিক আছে। আমাকে করতে, সাবজেক্টিভ কম্পালশন, আমাকে করতেই হবে, না করলে আমার রিলিফ হচ্ছে না। কম্পালশন মে ডিমিনিশ দ্য অ্যাংজাইটি অ্যাসোসিয়েটেড উইথ অবসেশন, ঠিক আছে, যেটা আমি আগে বললাম। কম্পালসিভ বিহেভিয়ারের ফলে আমার যে অ্যাংজাইটি হচ্ছে সেটা ডিমিনিশ হচ্ছে। সো দিস ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ অবসেশন, হোয়াট আই হ্যাভ সেড। কন্টামিনেশন, 45% কেসে কন্টামিনেশন দেখা যায়। কন্টামিনেশন মানে ফিয়ার অফ কন্টামিনেশন, ফিয়ার অফ ডার্ট, everything is dirty, everything is full of microbes, okay, and fear of germs, fear of body excreta, etc. and the compulsive behavior is washing of hands or whole body repeatedly many times, and it usually spreads on washing clothes, washing bathroom, bedroom, doorknobs and personal articles. এটা হচ্ছে গিয়ে contamination. Contamination, ultimate fear of contamination ultimately leads to habit of washing. Next is doubt, pathological doubt. Pathological doubt most common is multiple checking. Pathological doubt leads to checker. কি doubt হতে পারে? The door has not been locked, kitchen gas has been left open, counting of money was not exact. These are pathological doubt. And compulsive behavior is checking repeatedly to remove the doubt, ঠিক আছে। So this is obsessive doubt or pathological doubt. Intrusive thoughts, intrusive thoughts বলতে যেটা আমি প্রিঅকুপেশন, বারবার আমার মধ্যে একই চিন্তা আসছে, আমার এই কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে আমার কোনো কিছু আমি ফ্রিলি আমি ফোকাস করতে পারছি না, দ্যাট ইজ ইন্ট্রুসিভ থট। এবার আদার লেস কমন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, আমি বললাম যে আরো অনেক রকম ওসিডি ফর্ম আছে, ওই সবচেয়ে কমন হচ্ছে গিয়ে কন্টামিনেশন, দ্যাট লিডস টু ওয়াশিং, আর সেকেন্ড হচ্ছে গিয়ে প্যাথোলজিক্যাল ডাউট আর অবসেসিভ ডাউট, দ্যাট লিডস টু চেকিং। আদার্স হচ্ছে নিড ফর সিমেট্রি। নিড ফর সিমেট্রি কিরকম? এক্সাম্পল, কারোর বাড়ির দরজার সামনে জুতো রাখা আছে, কেউ গিয়ে জুতোগুলো পর 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 মানে একদম লাইন দিয়ে সাজিয়ে রাখলো। তার পড়ার টেবিলে পেন রাখা আছে, সে পেনগুলো পর পর লাইন দিয়ে রাখলো, মানে যেন একটা আগে পিছিয়ে না থাকে। বই, ঘরে বইয়ের রেখে বই রাখা আছে, মানে একদম লাইন দিয়ে যেন একদম পুরো পিলারের মতো থাকে। দিস ইজ নিড ফর সিমেট্রি। যদি না থাকে ঘর মানে মন মরছে না, আমার পড়া হবে না। দিস ইজ নিড ফর সিমেট্রি। সেকেন্ড হচ্ছে হোর্ডিং। হোয়াট ইজ হোর্ডিং? হোর্ডিং হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট টু ট্রিট ওসিডি। হোর্ডিং কারো না কারো বাড়িতে তো আসি, আমার ম্যাচ বক্স শেষ হয়ে গেছে, লাগবে না, রেখে দিই বাবা, যদি কোনোদিন ভবিষ্যতে কাজে লাগে, ঠিক আছে। ইচ অ্যান্ড এভরি অবজেক্ট আমি ঘরের মধ্যে জমা করছি, আমার যদি কোনোদিন কাজে লাগে, হোর্ডিং। এটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট টু ট্রিট ওসিডি। অ্যাগ্রেসিভ কন্টেন্ট, যেটা আমি বললাম, ওই যে অ্যাগ্রেসিভ ইমেজে। সুপারস্টিশিয়াস ফিয়ার, সুপারস্টিশিয়াস ফিয়ার এটা সবসময় যে ওসিডি সেরকম বলা যাবে না, কিছুটা কালচারাল ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। মেন্টাল রিচুয়ালস, প্রেয়ার কাউন্টিং। মেন্টাল রিচুয়ালস, প্রেয়ার কাউন্টিং কিরকম? কিছু কিছু ক্ষেত্রে কালচারাল ব্যাকগ্রাউন্ড থাকে, কিছু কিছু ক্ষেত্রে নিজের তৈরি করা। সাপোজ আমি একটা পেশেন্টকে দেখেছিলাম, সে যখনই ট্রেনে বা বাসে ওঠে সে 3বার স্টেপ ফেলে ওঠে, মানে একবার ওঠার সময় একবার উঠবে আবার নামবে, আবার একবার উঠবে আবার নামবে, আর থার্ড টাইম এসে ওঠে। দিস ইজ হচ্ছে রিচুয়ালস। সে কখনই ওঠে না, মানে ট্রেন গড়াতে শুরু করেছে, লোকাল ট্রেন, তাও সে ওরকম করে করে 3বারে উঠছে, মানে নিজে মরে যেতে পারে তাও সে 3বারে সে উঠবে। দিস ইজ রিচুয়ালস। এই
or touching, ordering and arranging. Ordering and arranging হচ্ছে কি just like need for symmetry, ঠিক আছে। measure to prevent harm to self or others, ঠিক আছে। measure to prevent to self harm or others কিরকম, মানে অতি সাবধানী, মানে শুধু শুধু হার্ম নয়, মানে আমি বলতে চাইছি কেউ ট্রেনে বা বাস থেকে নামবে, দুটো স্টপেজ পরে তার নামার কথা, সে দুটো স্টপেজ আগে থেকে গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে আমার, ঠিক আছে, মানে অতিরিক্ত সাবধানী, মানে সেলফ হার্ম বা সেলফ কোনো কিছু প্রবলেম সেটা সবসময় এড়িয়ে চলে। আচ্ছা, মিসলেনিয়াস রিচুয়ালসের মধ্যে লিকিং, স্পিটিং, স্পেশাল ড্রেস প্যাটার্ন, ঠিক আছে, এগুলো পার্সোনাল অনেকটা, ঠিক আছে। অনেক সময় আমাকে ওই ড্রেসটা পরে এক্সাম দিতে যেতে হবে, তাহলে আমার এক্সাম ভালো হবে, ঠিক আছে। আমাকে এইভাবে এতবার কাউন্ট করে প্রণাম করতে হবে, তাহলে সবকিছু ঠিকঠাক হবে, ঠিক আছে। এবার এগুলো অনেকের মধ্যেই অনেক কিছু আছে, আস্তে, এগুলো অনেকের মধ্যেই অনেক কিছু আছে, তার মানেই ওসিডি নয়। ওসিডি তখনই, ডিসঅর্ডার তখনই যখন ডেইলি লাইফ, একাডেমিক লাইফ, প্রফেশনাল লাইফ, সোশ্যাল অকুপেশনাল লাইফ হ্যাম্পার করবে, এবং অ্যাটলিস্ট পার ডে মোর দেন 1 আওয়ার্স এক্সপেন্ড করবে এইগুলোর পিছনে, ঠিক আছে, তবে সেটা ওসিডির কাউন্টে আসবে। মোর দেন 1 আওয়ার এক্সপেন্ড করতে হবে। তাহলে ওসিডি সাইকেলটা কি? ফার্স্ট হচ্ছে কি অবসেশন অফ ডিউ টু ইন্ট্রুসিভ থট অর ইমেজ অর ইম্পালস। আউট অফ অবসেশন there is anxiety. To reduce anxiety there is compulsive behavior. After doing the compulsive behavior there is relief, and there is again obsession. So this is the cycle of OCD. These are only data. Epidemiology of OCD, National Mental Health Survey. It is ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে 2016-এ নিমহ্যান্স ব্যাঙ্গালোর একটা অল ওভার ইন্ডিয়া স্টাডি করেছিল প্রত্যেকটা ডিসঅর্ডারের কত কি প্রিভ্যালেন্স। তাতে দেখা গেছে যে 0.8% প্রিভ্যালেন্ট, মানে 100টা লোকের মধ্যে অলমোস্ট প্রতি 100 পিপলে অলমোস্ট 1 বা এভরি 1000 পিপলে 8%-এর ওসিডি আছে। আচ্ছা, মোর কমন ইন আনম্যারিড মেল ইন ইন্ডিয়া, ঠিক আছে, বাট usually no difference in gender all over worldwide study তে কোনো ডিফারেন্স নেই, বাট ইন ইন্ডিয়াতে ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভেতে দেখা গেছে যে আনম্যারিড মেলদের মধ্যে এটা বেশি, ঠিক আছে। আপার সোশ্যাল ক্লাস এবং যাদের মধ্যে একাডেমিক কোয়ালিফিকেশন বেশি উইথ হায়ার ইন্টেলিজেন্স, তাদের মধ্যে এই ডিসঅর্ডার বেশি দেখা যায়। The average age of onset is late 20s, ঠিক আছে, within 20 to 30 years, 20 years to 30 years, this is the average age of onset. This is the epidemiology of OCD. Okay, এবার হচ্ছে কি নিউরোবায়োলজি। হোয়াট ইজ দ্য এটিওলজি বা নিউরোবায়োলজি, কজ কি? একটা জিনিস, মানে দুটো জিনিস মনে রাখতে হবে ওসিডির ক্ষেত্রে। একটা হচ্ছে কি নিউরোট্রান্সমিটার, একটাই নিউরোট্রান্সমিটার মনে রাখলে যথেষ্ট ফর আন্ডার গ্রাজুয়েট, সেরোটোনিন। Serotonin deficiency or serotonin is main culprit in case of OCD. Noradrenaline is to some responsible, but serotonin deficiency is the main responsible neurotransmitter for etiology of OCD. Acha, following streptococcal infection there is development of OCD, that is called pandas. তোমাদের মাইক্রোবায়োলজিতে pandas কখনো পড়েছো? No. আচ্ছা, pediatric autoimmune neuropsychiatric disorder associated with streptococcal infection. তোমাদের streptococcal infection যেটা হয় post streptococcal glomerulonephritis, PSGN, আর একটা কি ছিল rheumatic fever। এই দুটো খুব কমনলি পড়ানো হয়। আদার ফ্রম দিস টু ডিজিজ ফলোইং streptococcal infection, এই পান্ডাস ওসিডি ডেভেলপ করতে পারে। যদি ইয়াং বাচ্চাদের, খুব অল্প বয়সের বাচ্চাদের যদি আমার ওসিডি আসে, তাহলে আমাকে তার আগে সোর থ্রোটের হিস্ট্রি বা এএসও টাইটার আমাকে চেক করতে হয়। ফলোইং স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, মানে যেটা হয় স্ট্রেপ্টোকক্কাল এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয়, দ্যাট অ্যান্টিবডি অলসো অ্যাক্টস এগেনস্ট বেসাল গ্যাংলিয়া, মানে টু সাম এক্সটেন্ট অটো অ্যান্টিবডি, মানে অটো ইমিউনিটি, অটো ইমিউন সিস্টেম কাজ করে।
পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনে যে অ্যান্টিবডি তৈরি হয় স্ট্রেপ্টোকক্কাসের এগেনস্টে, সেটা বেসাল গ্যাংলিয়ার এগেনস্টে গিয়ে কাজ করে। দ্যাট লিডস টু ডেভেলপমেন্ট অফ OCD in case of children and adolescents. This is called PANDAS, pediatric autoimmune neuropsychiatric disorder associated with streptococcal infection. ঠিক আছে, দুটো জিনিস মনে রাখতে বলেছিলাম, এক হচ্ছে সেরোটোনিন আর একটা হচ্ছে কি কোন স্ট্রাকচার ইনভলভ, কর্টিকোস্ট্রাটোথ্যালামোকর্টিক্যাল লুপ, CSTC লুপ, এই দুটো টার্ম মনে রাখতে হবে। যদি কখনো OCD শর্ট নোট আসে, OCD খুব কমনলি আগে ফাইনাল এমবিতে কোশ্চেনে OCD এসছে, the CSTC loop, corticostriatothalamocortical loop, this is a circuit, ঠিক আছে, বেসাল গ্যাংলিয়ার যে সার্কিটের ছবি আন্ডার গ্রাজুয়েটে পড়েছো, সেই সার্কিট, দ্যাট সার্কিট ইজ ইনভলভড, দ্যাট ইজ ডিসরেগুলেশন ইন দ্য সার্কিট, corticostriatothalamocortical loop involvement। এই দুটো টার্ম যদি বলা যায় অন্তত, দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর আন্ডার গ্রাজুয়েট নিউরোবায়োলজি অফ OCD। জেনেটিক ফ্যাক্টর প্লেজ রোল সিগনিফিকেন্টলি, কারণ ফ্যামিলি মেম্বারদের মধ্যে যাদের মধ্যে OCD থাকে, তাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে OCD খুব কমনলি দেখা যায়, মোটামুটি 50 to 60% কেসে ফ্যামিলি মেম্বারদের মধ্যে OCD থাকে। আর বিহেভিয়ারাল ফ্যাক্টর হচ্ছে লার্নিং থিওরিজ। হোয়াট ইজ লার্নিং থিওরিজ? লার্নিং থিওরি ক্লাস 9-10 এর বায়োলজিতে ছিল, লার্নড বিহেভিয়ার। লার্নিং, কন্ডিশনাল লার্নিং, আনকন্ডিশনাল লার্নিং, ঠিক আছে, সেই লার্নিং থিওরি। লার্নিং থিওরি মানে হচ্ছে কি একটা ছোট বাচ্চাকে, মায়ের OCD আছে, মা সবসময় একদম নিট অ্যান্ড ক্লিন, একটা ছোট বাচ্চাকে যখনই মাঠ থেকে খেলে আসছে, বাবা স্নান কর, স্কুল থেকে আসছে, বাবা স্নান কর, বন্ধুর বাড়ি থেকে আসছে, বাবা স্নান কর, ওর মধ্যে ডেভেলপ করে গেল কি যে আমি যখনই বাইরে থেকে ভেতরে ঢুকবো, আমাকে স্নান করে বাড়ির ভেতরে ঢুকতে হবে। দিস ইজ লার্নড বিহেভিয়ার, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে লার্নিং, ঠিক আছে। আর পার্সোনালিটি ফ্যাক্টর 25 to 35% এসে প্রিমরবিড OC পার্সোনালিটি। আচ্ছা, OC পার্সোনালিটি বা OCPD আর OCD এই দুটো ডিফারেন্ট। OCPD আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে এখানে, আই এম শিওর অফ দ্যাট। OCPD মানে হচ্ছে গিয়ে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার। OCPD হচ্ছে গিয়ে আই এম পারফেকশনিস্ট, ঠিক আছে, আমাকে যা করতে হবে নিখুঁত করতে হবে, ঠিক আছে, আমাকে অন টাইম ক্লাসে ঢুকতে হবে, আমার নোটসের খাতা খুব নিট অ্যান্ড ক্লিন থাকবে, ঠিক আছে, আর যা কিছু করবো উইথ পারফেকশন, দ্যাট ইজ OCPD, ঠিক আছে। সবসময় তাদের মধ্যে চলতে থাকে আমাকে লোকে কি ভাবছে, লোকে কি বলছে, ঠিক আছে, যদি আমি সমালোচনা কেউ আমার করে খুব খারাপ লাগবে, দ্যাট ইজ OCPD, মানে অল টাইম পারফেকশন, এটা হচ্ছে কি OCPD। এবার এই OCPD আর OCDর মধ্যে ডিফারেন্স আছে। OCPDর কখনো মনে হয় না তার লিখতে ভালো লিখতে যে এটা আমার রোগ, কিন্তু যার OCD আছে সে জানে, আমি যে বললাম ইনসাইট অ্যাট প্রেজেন্ট, সে জানে যে আমি বুঝতে পারে আমার ধোয়ার দরকার নাই, তাও আমি এতক্ষণ ধরে ধুয়ে যাচ্ছি। OCPDটা হচ্ছে তার প্যাটার্ন, সে ওইভাবেই চলতে অভ্যস্ত, তার লাইফস্টাইল এরকম, তার প্যাটার্ন, তার পার্সোনালিটিটা এরকম, এবং তার জন্য সে নিজে কোনো ডিস্ট্রেস ফিল করে না। সে যে 10টায় ক্লাস হলে সে 9:55তেই প্রতিবার চলে আসে, তাকে যদি 9:10 ঢোকানো হয়, তার মধ্যে প্রচন্ড অ্যাংজাইটি হবে, কিন্তু তার তাতে কোনো অস্বস্তি নেই, সে খুব পারফেকশনিস্ট। এটা হচ্ছে কি OCPD এরকম নয় যে OCPD মানে ট্রিট করতে হবে, ঠিক আছে। আমির খানকে OCPD আছে বলা হয়, সো মাচ পারফেকশনিস্ট, ঠিক আছে। আচ্ছা, সাইকোডাইনামিক বা সাইকোঅ্যানালিটিক্যাল ফ্যাক্টর এগুলো তোমাদের লাগবে না, আন্ডার গ্রাজুয়েটে লাগবে না। আচ্ছা, ট্রিটমেন্টে যেটা, যে কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ট্রিটমেন্টে দুটো বলেছিলাম, একটা হচ্ছে ফার্মাকোথেরাপি আর একটা হচ্ছে সাইকোথেরাপি। ফার্মাকোথেরাপি পার্টে যেটা আসছে, আমি ওগুলো পরে বলে দিচ্ছি। ফার্মাকোথেরাপি পার্টে যেটা আসছে SSRI, আমি বলেছিলাম সেরোটোনিন ডেফিসিয়েন্সি। তাহলে সেরোটোনিন ডেফিসিয়েন্সি, যেহেতু সেরোটোনিন মেল কালপ্রিট, সেরোটোনিন যেগুলো বাড়াবে সেই ধরনের, তাহলে সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর SSRI। আমরা যখন আন্ডার গ্রাজুয়েট ছিলাম তখন একটা কোশ্চেন আসতো, হুইচ SSRI ইজ মোস্ট অ্যাপ্রুভড ফর OCD, তখন আমরা বলতাম ফ্লুঅক্সিটিন, কিন্তু তারপরে অনেক স্টাডি হয়েছে, এখন বলা হয় এনি SSRI
ক্যান বি গিভেন, মানে সেখানে কোনো ডিফারেন্স নেই। ফ্লুঅক্সিটিন, ফ্লুঅক্সামিন, প্যারোক্সিটিন, সার্টালিন, এসিটালোপ্রাম, নো ডিফারেন্স, অল আর সেম এফিকেসিয়াস, ঠিক আছে। সো এনি এসএসআরআই ক্যান বি গিভেন। আচ্ছা, নেক্সট ড্রাগ হচ্ছে গিয়ে ক্লোমিপ্রামিন। যদি কোশ্চেন আসে গোল্ড স্ট্যান্ডার্ড অ্যান্টি অবসেসিভ ড্রাগ, the gold standard drug is clomipramine. Clomipramine is tricyclic antidepressant. এটা important MCQ. Gold standard drug for OCD, that is clomipramine, tricyclic antidepressant. এবার যখন আমার এসএসআরআই বা ক্লোমিপ্রামিন দিয়েও হচ্ছে না, তখন আমাকে আদার্স ড্রাগ, দিস আর নট ইউজুয়ালি রেকমেন্ডেড, আদার্স ড্রাগ মে বি ট্রাইড, রিসপেরিডোন, অ্যারিপিপ্রাজল, মিমান্টিন, এই নামগুলো মনে রাখতে হবে। মেইনলি যে দুটো ড্রাগ মনে রাখতে হবে এসএসআরআই অ্যান্ড ক্লোমিপ্রামিন। আর থার্ড লাইন অফ ড্রাগ হচ্ছে গিয়ে অ্যান্টিসাইকোটিক, রিসপেরিডোন অ্যান্ড অ্যারিপিপ্রাজল। ওকে, অল ড্রাগস অ্যাক্ট বেস্ট হোয়েন কম্বাইন্ড উইথ সাইকোথেরাপি, মানে আমি শুধু তাকে ওষুধ লিখে দিচ্ছি আর তাকে আমি তার রোগটা কি, কোর্সটা কি, তার সাইকোথেরাপি কিছু করলাম না, তাহলে সে সেরকম ভাবে রেসপন্ড করবে না। সে যতদিন ওষুধ খাবে কিছুটা রিলিফ পাবে, যেদিন ওষুধ বন্ধ করবে তার 3 নম্বর দিন থেকে আবার তার রিল্যাপস করবে। সো বেটার কম্বাইনিং বোথ সাইকোথেরাপিতে কি কি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি সিবিটি, আর একটা হচ্ছে কি এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশন ইআরপি। ইআরপি হচ্ছে কি মোস্ট রেকমেন্ডেড থেরাপি ফর ওসিডি। আচ্ছা, হোয়াট ইজ ইআরপি? এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশন। এই টার্মটা ফার্স্ট হচ্ছে এক্সপোজার, সেকেন্ড হচ্ছে রেসপন্স প্রিভেনশন। মানে আমাকে থ্রেটে এক্সপোজ করতে হবে, তারপর এক্সপোজারের পর আমার মধ্যে যে অ্যাংজাইটি হবে সেই রেসপন্সটাকে প্রিভেন্ট করতে হবে। কিরকম এক্সাম্পল? কারোর ভয় আছে যে আমার ফিয়ার অফ কন্টামিনেশন, সেক্ষেত্রে যেটা করা হয় প্রথমে এক্সপোজারটা গ্রেডেড এক্সপোজার, মানে আমাকে প্রথমে যেটা করতে হয়, আগে বলা হয় যে আপনি ইমাজিন করুন আপনি নোংরা কাদার মধ্যে আছেন, যার কন্টামিনেশনের ফিয়ার আছে তাকে বলা হয় যে আপনি খুব নোংরা জায়গায় বসে আছেন বা নোংরা জায়গার মধ্যে আছেন, সেটা আপনি ইমাজিন করুন। তারপরে ইমাজিন করার জন্য যে অ্যাংজাইটি হবে সেটাকে আপনাকে টলারেট করতে হবে। সেই টলারেট আমি বিভিন্নভাবে করাতে পারি, তাকে ডিপ ব্রিদিং এক্সারসাইজ শেখাতে পারি, তাকে রিল্যাক্সেশন টেকনিক শেখাতে পারি, কিন্তু সেই অ্যাংজাইটি তাকে টলারেট করে তার অ্যাংজাইটি থ্রেশহোল্ড বাড়াতে হবে। প্রথমে হচ্ছে গিয়ে ভার্চুয়াল এক্সপোজার, তারপর তাকে ছবি দেখালাম যে এই নোংরা আছে, তারপর তাকে আমি নোংরা আছে তারপর নোংরা জায়গায় দূর থেকে দাঁড় করালাম, এটা তারপরে তাকে কাছে নিয়ে গেলাম, তারপর তাকে সেই নোংরা জায়গায় অ্যাকচুয়ালি রিয়েলি এক্সপোজার দিলাম। এই গ্রেডেড এক্সপোজার, এটা হচ্ছে গিয়ে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন। যার প্রচন্ড সাপে ভয় তাকে বলা হলো আগে আপনি কল্পনা করুন সাপের, তারপর তাকে আমি ল্যাপটপ বা মোবাইলে ছবি দেখাতে লাগলাম সাপের, তারপর আমি তাকে প্লাস্টিকের সাপ এনে আমি তার সামনে ফেলে রাখলাম, তারপর তাকে আমি যেখানে হয়তো অরিজিনাল সাপ কিন্তু এমনি আছে সেরকম জায়গায় নিয়ে যাবো। দিস আর গ্রেডেড এক্সপোজার। এই এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন, এক্সপোজারের পরে তার যে প্রচন্ড অ্যাংজাইটি হচ্ছে সেই অ্যাংজাইটি সেটাকে কন্ট্রোল করে। সেই কন্ট্রোলটা আমি দুভাবে ফার্মাকোথেরাপি দিয়ে করতে পারি, বা যে ফার্মাকোথেরাপি ইউজুয়ালি অ্যাকসেপ্টেড নয়, মানে আমি বেনজোডাইজেপিন দিয়েও করতে পারি যদি সিভিয়ার হয়, আর যদি না হলে তাকে সেটা রিল্যাক্সেশন টেকনিক ঠিক বা ডিপ ব্রিদিং এক্সারসাইজ বা আস্তে আস্তে অভ্যাস করতে করতে তো থ্রেশহোল্ড লেভেল বেড়ে যায়। এইটা হচ্ছে গিয়ে ইআরপির অ্যাকচুয়াল প্রিন্সিপাল, ঠিক আছে। ইআরপি হচ্ছে গিয়ে মোস্ট রেকমেন্ডেড ফর খুব রেজিস্ট্যান্ট কেসে, সেক্ষেত্রে সাইকোসার্জারি রাখা হয়। সাইকোসার্জারি বা ডিপ ব্রেন স্টিমুলেশন, এই টার্ম দুটোই যথেষ্ট, সাইকোসার্জারি অ্যান্ড ডিপ ব্রেন স্টিমুলেশন। সাইকোসার্জারিতে সিঙ্গুলোটমি অ্যান্ড সাবকর্ডের ট্র্যাকোটমি, আর ডিপ ব্রেন স্টিমুলেশন ডিবিএস, এগুলো হচ্ছে গিয়ে রিজার্ভড খুব রেজিস্ট্যান্ট কেসে। এগুলো ওয়েস্ট বেঙ্গলে কোথাও হয় না, অনলি নিভেন্স ব্যাঙ্গালোরে হয় আর এমস নিউ দিল্লি, আর কোথাও হয় না। প্রগনোসিসটা কি? আমার যদি আজকে ওসিডি ডেভেলপ করে, কেউ আমাকে জিজ্ঞেস করলো এসে যে ডাক্তারবাবু আমার তাহলে হবেটা কি, আমি কি সারবো না সারবো না? ইউজুয়ালি 1/3 100টা পেশেন্টের যদি ওসিডি ডেভেলপ করে 1/3 পেশেন্ট আফটার ফার্স্ট ট্রিটমেন্ট রেসপন্স করে যায়, মানে সে কিওর হয়ে যায়। 1/3 পেশেন্ট ওয়েক্সিং অ্যান্ড ওয়েনিং কোর্স, মানে আমার এখন রেসপন্স করলো, আবার 6 মাস 1 বছর 1.5 বছর পর আবার সিমটম ডেভেলপ করলো, আবার ট্রিটমেন্ট করা হলো, আবার 2 বছর 3 বছর ভালো রইলাম, আবার সিমটম ডেভেলপ করলো, ওয়েক্সিং অ্যান্ড ওয়েনিং অফ সিমটমস। আর বাকি 1/3 দে আর ক্রনিক অ্যান্ড রেজিস্ট্যান্ট,
মানে তাকে ওষুধ অনেক হাই ডোজে চালাতে হয়, দিয়ে মোটামুটি একটা নিয়ার নর্মাল লাইফ লিড করে, দে আর মোস্টলি রেজিস্ট্যান্ট কেসেস। এটা হচ্ছে কি ওভারঅল প্রগনোসিস। নেক্সট টপিক ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার। ঠিক আছে, এবার ওসিডি আমি কমপ্লিট করে এটা নতুন টপিক, এটা পুরোপুরি আলাদা টপিক, ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার। এবার ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার সম্বন্ধে কি মনে হয়, কি হতে পারে ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার? কোনো আইডিয়া ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার? কার কি মনে হয়? আগের বার যেমন ও বললো যে বারবার হাত ধোয়া, ও একটা বলেছে প্যাথোলজিক্যাল গ্যামলিং, কিন্তু ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার ব্যাপারটা কি? ইম্পালস কন্ট্রোল মানে হচ্ছে, ইম্পালস মানে হচ্ছে গিয়ে আমার আউট অফ দ্য ব্লু হঠাৎ করে আমার মনের মধ্যে কোনো থট আসছে, কোনো অ্যাকশন আসছে, যেটা আমি কন্ট্রোল করতে পারছি না। আই কান্ট স্টপ দ্য ইনিশিয়েশন অফ অ্যাকশন। মানে বাংলা একটা কথা হচ্ছে ধর তক্তা মার ব্রেক, মানে যখন যা মনে হলো আমি তখনই তাই করলাম। ঠিক আছে, মানে আমার মধ্যে একটা হঠাৎ করে একটা ইম্পালস ছিল এবং আমি সেটাকে কন্ট্রোল করতে পারলাম না। আমাকে একজন কেউ বাড়িতে, অনেক পেশেন্ট আছে, বাচ্চাদের মধ্যেও খুব কমন, যত বড়দের ক্ষেত্রেও দেখা যায়, বাড়িতে বললো আমাকে টাকা দাও আমি মোবাইল কিনবো বা বাইক কিনবো। ঠিক আছে, এবার বললো টাকা নেই, এবার সে শুরু করলো তাণ্ডব, মানে মার ধর জিনিসপত্র, মানে আধ ঘন্টার মধ্যে গোটা বাড়ি সে মোটামুটি বুলডোজারের মধ্যে গুড়িয়ে দিল। দিস ইজ ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার। মানে ওই টাইমে তার এতটাই এক্সপ্লোশন হয় তার চিন্তার বাইরে। ঠিক আছে, the failure to resist an impulse, drive or temptation to perform an act that is harmful to the person or to others, মানে নিজের পক্ষেও ক্ষতি হতে পারে, আদার্স তার ফ্যামিলি মেম্বারসদের পক্ষেও ক্ষতি হতে পারে। ফেলিওর টু রেসিস্ট মানে ইনিশিয়েশন যখন হচ্ছে তখন ফেলিওর টু রেসিস্ট। এবার থিওরি অফ কগনিটিভ ইনফ্লেক্সিবিলিটি। কগনিটিভ ইনফ্লেক্সিবিলিটি, আমি এবার ইম্পালসের ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার মধ্যে আসছে, আমি আটকাতে পারছি না। আর এর আগে আমি ডিসকাস করেছিলাম কম্পালসিভিটি বা কম্পালশন। কম্পালশন মানে হচ্ছে আমার কাজটা চলছে কিন্তু আমি থামাতে পারছি না, মানে কোথাও একটা আমার ব্রেকের গন্ডগোল, আমার গাড়ির ব্রেক খুব দুর্বল। কখন ব্রেকের, কখন ইম্পালস হচ্ছে? যখন কাজ শুরু হচ্ছে। ইম্পালসিভিটি, ইনএবিলিটি টু স্টপ ইনিশিয়েটিং অ্যাকশন, মানে আমার মধ্যে যখন একটা থিঙ্কিং এলো, ওই টাইমে আমি জানি এই থিঙ্কিংটা যদি আমি এক্সিকিউট করি এটা হার্মফুল হবে, এটা আমার জন্য হার্মফুল হতে পারে বা আমার ফ্যামিলির জন্য হার্মফুল হতে পারে, কিন্তু ওই ইনিশিয়েশন আমি আর আটকাতে পারছি না। ইনএবিলিটি টু স্টপ ইনিশিয়েটিং অ্যাকশন, দ্যাট ইজ ইম্পালস। আর কম্পালসিভিটি ইজ দ্য ইনএবিলিটি টু টার্মিনেট অনগোয়িং অ্যাকশন। টার্মিনেট অনগোয়িং অ্যাকশন মানে আমি হাত ধুচ্ছি, ওই টাইমে যে অনগোয়িং অ্যাকশন আমি হাত ধোয়া আর থামাতে পারছি না, দ্যাট ইজ কম্পালসিভিটি। ঠিক আছে, ব্রেক গন্ডগোল, কিন্তু ব্রেক দুই জায়গায় গন্ডগোল করছে। এক হচ্ছে যখন আমার কাজ ছাড়ছে তখন আমার আটকাতে পারছে না, দ্যাট ইজ ইম্পালসিভিটি। আর যখন যাচ্ছে তখন আটকাতে পারছে না, সেটা হচ্ছে কম্পালসিভিটি। সো দিস ইজ অ্যাকচুয়ালি কগনিটিভ ইনফ্লেক্সিবিলিটি, ইম্পালসিভিটি অ্যান্ড কম্পালসিভিটি। So essential features: failure to resist an impulse, drive or temptation to perform potentially harmful act, সেন্স অফ টেনশন or arousal before committing the act, যতক্ষণ না হচ্ছে তখন তার মধ্যে প্রচন্ড টেনশন অ্যারাউজাল করে, রিলিফ or pleasure or gratification when the act is committed। ঠিক আছে, ইউজুয়ালি লেট অ্যাডolescence টু থার্ড ডিকেড অফ লাইফে এটা দেখা যায়। ঠিক আছে, তাহলে ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার আর কম্পালসিভ ডিসঅর্ডার। তাহলে ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার প্রথম সাইকেলটা, যেটা ব্লু সাইকেল, প্রথমে হচ্ছে টেনশন আর অ্যারাউজাল। প্রথমে একটা প্রচন্ড তার মধ্যে টেনশন আর অ্যারাউজাল অ্যারাইজ করলো, সেখান থেকে ইম্পালসিভ অ্যাক্ট, ইম্পালসিভ অ্যাক্টটা করলে তার রিলিফ অর গ্র্যাটিফিকেশন বা প্লেজার হচ্ছে, তারপরেই তার আসছে রিগ্রেট বা গিল্ট ফিলিং, আমি কেন করলাম। সে প্রচন্ড রাগে হয়তো বাড়ি ঘর দোর সব ভাঙচুর করে দিয়েছে, তারপর মনে হলো না বাবা তোমাকে আমাকে না মারলেই ভালো হতো, আমি কেন করলাম, এগুলো করা আমার উচিত হয়নি। দিস ইজ ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার। আর
অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে অবসেশন, অ্যাংজাইটি, রিপিটেটিভ অ্যাকশন আর রিলিফ অফ অ্যাংজাইটি অর স্ট্রেস, those both the cycle are almost similar, they fall into same spectrum, একটা স্পেকট্রামের মধ্যে পড়ে, শুধু ফরম্যাটটা আলাদা, প্রেজেন্টেশনটা আলাদা। বোঝা গেছে? ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডারে কিন্তু at the time of committing তখন একটা গ্র্যাটিফিকেশন বা রিলিফ হচ্ছে, আফটার সাম টাইম there is severe guilt feeling, severe regret যে আমি কেন করলাম এটা, সেটা হচ্ছে ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার। সো দিস ইজ অ্যাকচুয়ালি ইম্পালসিভ কম্পালসিভ স্পেকট্রাম। এবার প্রবলেম কোথায় থাকে? আগেই বলেছিলাম সেরোটোনিন ডিপ্লিশন, সেরোটোনিন হাইপো অ্যাক্টিভিটি, আর হচ্ছে কি প্রিফ্রন্টাল কর্টেক্স ডিসফাংশন। অ্যাকচুয়ালি প্রিফ্রন্টাল কর্টেক্স, ফ্রন্টাল লোব ইজ রেসপন্সিবল ফর আওয়ার জাজমেন্ট, ফর আওয়ার এনি এক্সিকিউটিভ ফাংশন। সো প্রিফ্রন্টাল লোব হাইপোফাংশন ইজ দ্য মেন রিজন ফর impulse control disorder. A intermittent explosive disorder, এটা হচ্ছে কি impulse control disorder অনেকগুলো টাইপস আছে। নাম্বার 1 হচ্ছে intermittent explosive disorder, IED। এই IED যেটা আমি এক্সাম্পল দিলাম, verbal aggression, physical aggression occurring twice weekly on average for a period of 3 months। প্রচন্ড রেগে গিয়ে হয় চিৎকার চেঁচামেচি, গালিগালাজ, ভাঙচুর, ভার্বাল আর ফিজিক্যাল অ্যাগ্রেশন, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার। এই স্লাইড আমি দিয়ে দেবো, পরে তোমরা এগুলো পড়ে নেবে, আমি জাস্ট আইডিয়াটা দিচ্ছি। নেক্সট হচ্ছে ক্লেপ্টোমেনিয়া। ক্লেপ্টোমেনিয়া কি? টার্মটা অনেকেই জানো। আননেসেসারি থিংস, যেগুলো কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আমি কারোর বাড়ি গেছি, বাড়ি গিয়ে মনে হলো যে ওই জিনিসটা আমাকে নিতেই হবে, ঠিক আছে? হয়তো মানে সে ঘরের উইন্ডো মুছে একটা ডাস্টার কাগজ মানে ন্যাকড়া পড়ে আছে, আমার মনে হলো ওইটা আমাকে তুলে নিয়ে আসতেই হবে। বা হয়তো ভাঙা একটা পেপার ওয়েট পড়ে আছে, বা একটা পেন পড়ে আছে যার হয়তো রিফিলটাও নেই, আমার মনে হলো ওইটা আমাকে তুলে নিয়ে আসতেই হবে। যতক্ষণ না আমি ওটা তুলে নিয়ে আসছি, আমার ভেতরে প্রচন্ড টেনশন আর অ্যারাউজাল। আমি টুক করে যখনই ঘরটা ঘোরালো ওটা ধরে নিয়ে পকেটের ভেতর ভরে নিলাম, দিয়ে আমি বেরিয়ে চলে এলাম। দিস ইজ ক্লেপ্টোমেনিয়া। Recurrent failure to resist impulses to steal objects that are not needed for personal use or for their monetary value. This is significant. আমি একটা ভালো জিনিস নিয়ে চলে এলাম, দিয়ে বললাম আমার ক্লেপ্টোমেনিয়া আছে, that does not fulfill the criteria of kleptomania. একটা দামি ঘড়ি আমি নিয়ে চলে এলাম, দিয়ে আমি বললাম আমার ক্লেপ্টোমেনিয়া আছে, এটা হতে পারে না, ঠিক আছে? Not needed for personal use or for their monetary value. This is very much significant, এই টার্মটা, যেটা হচ্ছে ক্লেপ্টোমেনিয়া। সো ক্লেপ্টোমেনিয়া ইজ সিগনিফিকেন্ট একটা ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার, ঠিক আছে? এই যে জাস্ট যেই কথাগুলো লেখা আছে, ইনক্রিজিং সেন্স অফ টেনশন ইমিডিয়েটলি বিফোর কমিটিং দ্য থেফট, মানে জিনিসটা নেওয়ার আগে প্রচন্ড তার টেনশন হতে থাকে। প্লেজার, গ্র্যাটিফিকেশন আর রিলিফ অ্যাট দ্য টাইম অফ কমিটিং থেফট, নেওয়ার পরে তার মনে হয় বাহ বাহ ভালো লাগলো, বেরিয়ে চলে এলাম, ঠিক আছে, ঠিক আছে? পরে যখন মানে বাড়ির লোকজন বলে এটা তুই নিয়ে এসছিস কেন, তখন না করলেই ভালো হতো, ভুলে গেছে, এরকম ব্যাপার। পাইরোমেনিয়া। পাইরোমেনিয়া, হোয়াট ইজ পাইরোমেনিয়া? সেটিং ফায়ার, আগুন লাগিয়ে দেওয়া, ঠিক আছে? মানে ক্লাস করতে করতে আমি একটা জেলে আমি প্রথমে কার্পেটে লাগিয়ে দিলাম, ঠিক আছে? দিস ইজ সেটিং ফায়ার, সেটা হচ্ছে পাইরোমেনিয়া। পাইরোমেনিয়া খুব দেখা যায় না, আমাদের দেশে খুব দেখা যায় না। ডেলিভারেট অ্যান্ড পারপাসফুল ফায়ার সেটিং অন মোর দেন ওয়ান অকেশন, বারবার আগুন লাগিয়ে দেওয়া, ঠিক আছে? ওই ডেসক্রিপশনটা অলমোস্ট সেম ফর অল ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার। প্যাথোলজিক্যাল গ্যামলিং, ও যেটা বলছিল, জুয়া বা সাট্টা, ঠিক আছে? 2 or more episode of gambling occur over a period of at least 1 year, ঠিক আছে? বারবার সে ওই ধরনের গ্যামলিং এ, এবার লটারি হচ্ছে গিয়ে লিগাল ভার্সন অফ গ্যামলিং, ঠিক আছে? লিগাল ভার্সন অফ গ্যামলিং মানে আইন বিরুদ্ধ নয়। ট্রাইকোটিলোমেনিয়া। ট্রাইকোটিলোমেনিয়া, আমি পড়তে পড়তে মাথা থেকে
চুল টানছি, মুখের ভেতরে ভরছি বা চুল টেনেই যাচ্ছি, যখনই হয় তখনই চুল টেনে যাচ্ছি। দিস ইজ ট্রাইকোটিলোমেনিয়া। ঠিক আছে? রিকারেন্ট পুলিং আউট অফ ওয়ানস হেয়ার রেজাল্টিং ইন নোটিসেবল হেয়ার লস। এই ট্রাইকোটিলোমেনিয়া, আমি চুল টানলাম, এবার আমি খেতে শুরু করলাম। তোমাদের ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন সার্জারি, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন বা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন একটা এই জিনিসটা মেনশন করা, ট্রাইকোবেজুয়ার। আমি যদি দেখা গেল একটা পেশেন্টের গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়েছে, ওটি হচ্ছে, কোনো ফরেন বডি দিয়ে তার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হচ্ছে, দেখা গেল এক দলা চুল পাওয়া গেল ইন দ্য শেপ অফ স্টোমাক, দ্যাট ইজ কল্ড ট্রাইকোবেজুয়ার। ঠিক আছে? চুল খেতে খেতে 5 বছর 7 বছর ধরে চুল পেটের ভেতর জমতে 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 পুরো একটা চুলের দলা তৈরি হয়েছে, ইট ইজ ট্রাইকোবেজুয়ার। These are others form of impulse control disorder. কি কি? কম্পালসিভ বাইং। ঠিক আছে? অনলাইন আমি অ্যামাজনে অর্ডার করে দিলাম, জিনিসটা এলো, খুলেও দেখলাম না কি আছে, ব্যবহারও করলাম না, কম্পালসিভ বাইং। কিন্তু যখন দেখলাম তখন বললাম এই সেই জিনিসটা না আমার নেই, না ফেলে পেলে ভালো হতো। কম্পালসিভ বাইং। ডার্মাটিলোমেনিয়া। ডার্মাটিলোমেনিয়া দ্যাট ইজ স্কিন পিকিং ডিসঅর্ডার, বারবার চামড়া টানা, সেটা শরীরের যে কোনো জায়গা হতে পারে। স্কিন পিকিং ডিসঅর্ডার, ডার্মাটিলোমেনিয়া। ওটা ট্রাইকোটিলোমেনিয়া, এটা ডার্মাটিলোমেনিয়া। ইন্টারনেট অ্যাডিকশন, কম্পালসিভ সেক্সুয়াল বিহেভিয়ার and mobile phone compulsion, these are all comes into same spectrum, similar. Internet addiction, এবার ইন্টারনেট অ্যাডিকশন, এটা ফার্স্ট টার্মটা প্রপোজ করেছিল কিম্বারলি ইয়াং, ঠিক আছে, ফ্রম টরন্টো। DSM-5 এ এটাকে ইন্টারনেট গেমিং ডিসঅর্ডার বলে ঢোকানো হয়েছে। ইন্টারনেট গেমিং ডিসঅর্ডার মানে অনলি স্মার্টফোন ইউজটাকে এখনো ডিসঅর্ডার পর্যায়ে ধরা হয়নি, কিন্তু internet gaming disorder has been included as disorder currently as per DSM-5। ঠিক আছে? কি কি ক্রাইটেরিয়া হতে পারে? সুবিধাটা কি ইন্টারনেটের? অ্যানোনিমিটি, আমি একটা অ্যানোনিমাস প্রোফাইল থেকে সবকিছু করতে পারি। কনভেনিয়েন্স, আমার সোশ্যাল অ্যাংজাইটি আছে, আমি সোশ্যালি সামনাসামনি কথা বলতে পারছি না, কিন্তু আমি বিহাইন্ড দ্য কার্টেন আমি ইন্টারনেটে ইজিলি কথা বলতে পারছি। অ্যানোনিমিটি, কনভেনিয়েন্স অ্যান্ড এসকেপ, ইজিলি এসকেপ, আমার সাথে কারো প্রবলেম হলো আমি তাকে ব্লক করে দিলাম, ইজি এসকেপ। দিস অ্যানোনিমিটি, কনভেনিয়েন্স অ্যান্ড এসকেপ, দিস মডেল ইজ ভেরি মাচ রেসপন্সিবল ফর সোশ্যাল মিডিয়া হ্যাবিট, ACE মডেল। কি কি রিস্ক পপুলেশন কারা? লোনলিনেস, সাফারিং ফ্রম ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, পুয়ার সেলফ এস্টিম অর অ্যাডিকশন। ঠিক আছে? দিস পপুলেশন আর ভেরি মাচ প্রোন টু ডেভেলপ ইন্টারনেট অ্যাডিকশন। কি কি ফর্মে? একটা হচ্ছে সাইবার সেক্স অ্যাডিকশন, সাইবার রিলেশনশিপ অ্যাডিকশন, অনলাইন গেমিং, ইনফরমেশন ওভারলোড অ্যান্ড কম্পিউটার অ্যাডিকশন। এতগুলো ফর্মে সাধারণত দেখা যায়। এগুলো বেসিক্যালি আমরা সবগুলোই জানি, এগুলো ফর থিওরিটিক্যাল পারপাস এগুলোকে ভাগ করা হয়েছে। বোঝা গেছে? সো ইন্টারনেট অ্যাডিকশনের প্রপোজড ক্রাইটেরিয়া, এখনো পর্যন্ত এটা এখনো ঢোকেনি, হয়তো নেক্সট ভার্সনে ঢুকবে। প্রিঅকুপেশন উইথ দ্য, আচ্ছা একটা, হ্যাভ ইউ হার্ড দ্য টার্ম নোমোফোবিয়া? NOMOPHOBIA, নোমোফোবিয়া। কেউ শুনেছো টার্মটা নোমোফোবিয়া? নোমোফোবিয়া ইজ নো মোবাইল ফোন ফোবিয়া, মানে যে মোবাইল ফোন ইউজ করছো তার কাছ থেকে যদি একদিনের জন্য মোবাইল ফোনটা নিয়ে নেওয়া হয় বা সরিয়ে রাখা হয়, তার ভেতরে যে প্রচন্ড ডিস্ট্রেস চলতে থাকে, অ্যাকচুয়ালি হবে এনি ওয়ান অফ ইউ। ঠিক আছে? এটা ট্রাই করে দেখো ফর 1 day 24 hours, মোবাইলটা যদি সরিয়ে রাখা হয়, যে প্রচন্ড অ্যাংজাইটি বা প্রচন্ড টেনশন সারাদিন চলতে থাকে, যে আমাকে কতজন কে ফোন করছে, কি হচ্ছে আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে আমি ডিসকানেক্টেড, দ্যাট ইজ কল্ড নোমোফোবিয়া, নো মোবাইল ফোন ফোবিয়া। আচ্ছা, প্রপোজ ক্রাইটেরিয়া হচ্ছে প্রিঅকুপেশন উইথ দ্য ইন্টারনেট, মাথায় সবসময় মানে কি হচ্ছে না হচ্ছে, ইনক্রিজিং অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ট অনলাইন, ফেলিওর টু কাট ব্যাক ইউজ উইথ কনকমিটেন্ট রেস্টলেসনেস, moodiness or depression, staying online longer than originally intended, running the risk of losing a job, relationship or other opportunity because of internet। ঠিক আছে? এটা হচ্ছে কি ইম্প্যাক্ট, মানে সে কাজের জায়গাতে এসেও অনলাইন গেম খেলে যাচ্ছে, তার জানে যে তার রিলেশনশিপ ব্রেক হবে, তা সত্ত্বেও দেখা যায় মাল্টিপলের সাথে চ্যাট করে যাচ্ছে। লাইং
to conceal the extent of internet use and or using the internet to escape negative feeling. Negative feeling মানে আমি আজকে একটা ক্লাস টেস্ট আছে, প্রচন্ড ভাইবাতে থেকে প্রচন্ড ঝাড় খেয়ে এলাম, যে ঝাড় খেয়ে এসে আমার মন খারাপ, সেই নেগেটিভ ফিলিং অ্যাকসেপ্ট করার জন্য আমি কি করলাম, আমি গেম নিয়ে বসে পড়লাম বা কারোর সাথে চ্যাট করতে শুরু করে দিলাম। ওকে, so these are proposed criteria for internet addiction disorder. Hope I have completed the topic. You got something from my presentation.